আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টস প্রেজেন্ট দ্য আউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। শীতের এই কনকনে ঠান্ডায় বিপিএল এর ম্যাচগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সেই ঠান্ডা ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, এই ঠান্ডার মধ্যে বিপিএল এর ম্যাচগুলো আমরা দেখছি এবং সেই ম্যাচগুলো কিন্তু আমেজ নেই আগের মতো। প্রথম ম্যাচে আমরা একটা ম্যাচে দেখেছি একটু হাড্ডাহাড্ডি লড়াই, সেকেন্ড দিনেও কিন্তু একটা ম্যাচে খুব কম রানের ব্যবধানে যে ম্যাচটা আমরা সমাপ্তি হতে দেখেছি, ওখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ছিল একটু হলো। এরপরে আস্তে ধীরে কিন্তু সেই বিপিএল এর আমেজটা কমে যাচ্ছে। এটা কি শীতের কারণে সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে, নাকি আসলে পারফরমেন্সেরও ঘাটতি দেখছেন আপনি? সব দর্শককে শীতের শুভেচ্ছা বলতে পারি। শীত আপনারা উপভোগ করুন, ঘোরাঘুরি করুন, পিঠা খান, এনজয় করুন, পাশাপাশি বিপিএল দেখুন। আচ্ছা, এখন যে বিষয়টা যে দেখুন, প্রথম দিনে বা প্রথম দুটো দিনে যে খেলাগুলো হয়েছে, এটা আপনি বলতে পারেন মোরলেস স্কোয়াডগুলোর মধ্যে একটা ইকুইটি কাজ করছিল। খুব বেশি পার্থক্য ছিল না অন পেপার, কিন্তু আপনি যদি আজকে দুটো ম্যাচ দেখেন, আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে রংপুর এবং রাজশাহী হয়তো খুব ইজিলি জয়লাভ করবে এবং কিন্তু আসলে তাই হয়েছে। তবে চট্টগ্রাম রয়্যালসের পারফরমেন্সটা খুবই বেশি হতাশাজনক ছিল। ম্যাচটা দেখে এমন মনে হয়েছে যে এই ম্যাচ না হলেই ভালো হতো, এমন একটা অবস্থা। বিশেষ করে চট্টগ্রাম রয়্যালসে যে ফরেনারদের আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই 3জন ফরেনারকে না খেলিয়ে লোকাল প্লেয়ার যারা আছে 11 জন লোকাল প্লেয়ারকে দিয়ে খেলালেও হয়তো এর থেকে বেটার আউটপুট আসতো। আমরা কিন্তু লাস্টবার দেখেছি যে পেমেন্ট ইস্যুতে দুর্বার রাজশাহী একবার রংপুরের সাথে 11 জন লোকাল প্লেয়ার নেমেছিল এবং তারা কিন্তু জয়লাভও করেছিল। তো এটাই কথা যে যদি কোয়ালিটি ফরেন প্লেয়ার না থাকে, দেশীয় প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। লাইক সাদমান ইসলামকে রিকল করা হয়েছে চট্টগ্রাম রয়্যালসে, ইনিশিয়ালি কিন্তু বিপিএল ইনক্লুডেড হননি, কিন্তু তারপরও আজকে আমরা ওপেনিংয়ে তাকে না দেখে অ্যাডাম রসিংটনকে দেখেছি। উনি কিন্তু খুবই বিলো অ্যাভারেজ একজন ক্রিকেটার ইন টার্মস অফ ক্যাপাবিলিটি। একটা কথা শুনছিলাম যে উনি সকাল 11টায় এয়ারপোর্ট থেকে জাস্ট রওনা দিয়েছিলেন এবং উনি দুপুরবেলা ম্যাচ খেলতে নেমেছেন, এবং এটা নিয়ে নিউজে অনেকভাবে আমরা দেখছিলাম যে তার একটা রেস্টের ব্যাপার আছে, সে ট্রাভেল করে এসেছে। তাহলে কি আসলে উনি এমন খুব আপার ক্লাস ব্যাটসম্যান যাকে আসলে খেলালেই যে ম্যাচ জিতে যাবে এরকম কোনো কিছু ছিল কিনা? না, ওই যে একটা লুক্রেটিভ ফ্যাক্ট থাকে না যে আপনি কয়জন ফরেনার খেলাচ্ছেন, স্কোয়াডটা দেখালে পাশে ফরেনার সাইন আপনি দিতে পারছেন। এটা তো একটা ক্রেডিবিলিটির ইস্যু থাকে প্রত্যেকটা লিগে, যে আপনি কয়জন ফরেনার আনছেন বা কি কোয়ালিটির ফরেনার খেলছে, প্রতি ম্যাচে কয়জন খেলছে। ডেসপেট 4 জন খেলানোর সত্ত্বেও চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে 2 জন খেলেছেন, এই ম্যাচে 3 জন খেলেছেন। তো আমি যে কথায় আসছিলাম যে সাদমান ইসলাম কিন্তু একজন কোয়ালিটি ওপেনার, উনি আমাদের টেস্ট টিমে ওপেন করে থাকেন। এবং আপনি আজকে দেখবেন যে ইট ওয়াজ আ চিলি আফটারনুন, একদম ওভারকাস্ট কন্ডিশন ছিল, টুকটাক ড্রিজেলও ছিল, এবং রংপুর রাইডার্স যখন টস জিতে বোলিং নেয়, নাহিদ রানার মতো বোলার ছিল তাদের র্যাঙ্কসে। তো সেখানে কিন্তু সাদমান ইসলাম খুব ভালো একজন প্লয় হতে পারতেন। অ্যাডাম রসিংটনের ডিসমিসালটা যদি দেখেন আপনি নাহিদ রানার ডেলিভারিতে, ওনার কোনো ট্রিগার মুভমেন্ট ছিল না, এবং একটা লেন্থ ডেলিভারিটাকে উনি এমনভাবে খেললেন, বলটাকে খুব আনপ্লেবল মনে হয়েছে। বাট এই কন্ডিশনে নাহিদ রানার এই ডেলিভারিটা কিন্তু খুব হার্মফুল কিছু ছিল না। এটা ওপরে পিচ করা কোনো বলও ছিল না, বলে কোনো সিম বা সুইং মুভমেন্টও ছিল না, জাস্ট গতির একটা ডেলিভারি ছিল। এটা অন্য ব্যাটার হলে বা সাদমান ইসলাম হলে হয়তো অনেক ইজিলি নেগোশিয়েট করতে পারতেন। তো টিম সিলেকশন নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে অবশ্যই ভাবতে হবে। আমি মাঝখানে একটু দর্শকদের জানিয়ে দিতে চাই, আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে 102 রানে অল আউট হয় চট্টগ্রাম, এবং জবাব দিতে নেমে 17 ওভার 5 বল 107 রান করে 7 উইকেটের ব্যবধানে জয়লাভ করে রংপুর। এবং চট্টগ্রামের পক্ষে একটা ওভারই জাস্ট আমরা যদি বলি রংপুর পিছিয়ে ছিল, সেটাই হচ্ছে চট্টগ্রাম 1 ওভার 21 রান, যেটা নাহিদ রানার ওভারে আমরা কোটি টাকার প্লেয়ার বলে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে নাইম নিয়েছিলেন, নাইম শেখ। এরপরে এছাড়া মির্জা বেগের 24 বলে 20 রানের একটা রানের বেশি কিন্তু আসলে বলার মতো সব মোবাইল নাম্বার যদি আমরা বলি ডিজিটে। আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ফাহিম আশরাফ, যার বোলিং যদি আমরা বলি যে আসলে দুর্দান্ত একটা স্কোর, 3.5 ওভারে 17 রানে 5 উইকেট নিয়েছেন। আমি বাকি জিনিস আলোচনা করার আগে জানতে চাই, ম্যাচে কি আসলে আনপ্লেয়েবল কন্ডিশন ছিল কিনা যার কারণে 102 রানে অল আউট হওয়া? না, আনপ্লেয়েবল কন্ডিশন ছিল না, তবে উইকেটটা 170 বা 180 এরকমও ছিল না। এখানে আপনি 140 to 150 রান যদি করতে পারতেন, সেক্ষেত্রে একটা কম্পিটিটিভ ম্যাচ হয়তো হলেও হতে পারতো। আর আমি বরাবরই বলে থাকি যে আমাদের দেশীয় ব্যাটারদের ক্যাপাবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি বা স্কিল ইস্যুগুলো রয়েছে। এই ধরনের উইকেটে কোয়ালিটি ফাস্ট বোলিং কীভাবে ফেস করতে হয়, এটা আমাদের আসলে
আরও অনেক শেখার বাকি রয়েছে। আপনি যদি আজকে প্রথম ম্যাচটা দেখেন রংপুর এবং চট্টগ্রামের যে 10টি উইকেট পড়েছে তার মধ্যে 8টি উইকেটই নিয়েছেন পেসাররা। তো এখান থেকে বোঝা যাচ্ছে আসলে যে সিলেটের এই উইকেটটাতেই কিন্তু প্রথম দিনগুলোরও খেলা হয়েছে। তো উইকেট হঠাৎ করে পেস সহায়ক হয়ে গেছে এমন না, জাস্ট দ্য কন্ডিশন, ঠিক আছে, দ্য ওয়েদার অ্যারাউন্ড, সেটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং তাতে ফাস্ট বোলাররা বাড়তি কিছু সুইং এবং সিম মুভমেন্ট পেয়েছে। তো আপনি যদি কোয়ালিটি একজন ব্যাটার হয়ে থাকেন, আপনার এই ধরনের কন্ডিশন নিজেকে আরেকটু বেটার ওয়েতে সার্ভাইভ করতে পারানো উচিত। সেটা তো চট্টগ্রাম রয়্যালসের পক্ষে দেখিনি, কিন্তু আপনি যদি রংপুর রাইডার্সের ব্যাটিং আসেন, দাভিদ মালান এবং লিটন কুমার দাস কি অসাধারণ ব্যাটিং করলেন একই উইকেটে। মানে তারা কিন্তু আসলে 4 ছক্কার দিকে নজরই দেয়নি, তারা কিন্তু এই ধরনের উইকেটে তো আপনাকে প্রপার ক্রিকেটিং শটটা খেলতে হবে, বলটা একটু লেটে খেলতে হবে, বলে যখন মুভমেন্ট থাকবে ব্যাট ফেসটা আস্তে করে ওপেন করে থার্ড ম্যানে গাইড করে খেলতে হবে, শট খেলতে হবে, বা আপনি যদি ড্রাইভ করেন সুইং এর জন্য যত বেশি সময় আপনি অপেক্ষা করতে পারেন তারপরে বল ব্যাটটাকে মিট করবে, এটাই তো খেলার নিয়ম। দাভিদ মালানের ক্ষেত্রে আপনি তাই দেখবেন, লিটন কুমার দাসের ক্ষেত্রে তাই দেখবেন। হোয়ারাজ আমরা যদি চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং এর ক্ষেত্রে দেখি, তারা বলটাকে জোরে হিট করার চেষ্টা করেছে, বলটাকে আর্লি খেলার চেষ্টা করেছে, হার্ড হ্যান্ডে পুশ করার চেষ্টা করেছে। এগুলো কিন্তু খুব বেসিক ক্রিকেট। ইনিশিয়ালি মানে যখন বলটা নতুন থাকে তো এই ধরনের অ্যাপ্রোচগুলো কাম্য না, যতই আপনার টি-20 খেলা হোক। আপনি জানছেন যে 140 to 150 করলে আপনি মোটামুটি ভালো একটি স্কোর পাবেন, এবং চট্টগ্রাম রয়্যালসে কিন্তু ভালো কিছু পেসার রয়েছেন, শরীফুল ছিলেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ছিলেন, তারা কিন্তু একটা ম্যাচ এখান থেকে বের করে আনার চেষ্টা করতে পারতেন। তো ব্যাটাররা আসলে চট্টগ্রাম রয়্যালসকে আজকে কোনো সুযোগই দেয়নি। আমরা স্কোর কার্ড নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে দাভিদ মালান, আমরা লাস্টের প্রি ম্যাচ অ্যানালাইসিসের কথা কিন্তু বলছিলাম যে মালান যদি ইনক্লুড হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা এডিশনাল একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। এবং লিটন দাসের 31 বলে 47 রান, অবভিয়াসলি কিন্তু আমরা যদি বলি যে টি-20 ধুন্ধুমার মার্কেটারি ব্যাটিং না, কিন্তু এই ম্যাচের কন্ডিশন অনুযায়ী বেস্ট একটা ব্যাটিং, পারফেক্ট ব্যাটিং। এছাড়া আমরা একটু যদি বলি যে মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন 3 ওভার 19 রানে 2 উইকেট। সুফিয়ান মুকিমের বোলিংটা আসলে দেখার মতো ছিল, 4 ওভারে 12 রানে 1 উইকেট, এবং আল ইসলাম অনেকদিন পর ব্যাক করে উনি কিন্তু ভালো বল করেছেন, 3 ওভার 17 রানে 1 উইকেট। ওভারঅল যদি পারফরমেন্সের ক্ষেত্রে বলতে চাই, আমার কাছে একটা কোশ্চেন ছিল, মুকিদুল ইসলাম মুগ্ধ 2 ওভার 5 রান দিয়ে 2 উইকেট, মানে ওভারঅল কেন তাকে 4টা ওভার করানো হয়নি আমি জানি না। এটা আমারও প্রশ্ন। মাহমুদুল হাসান জয়কে 2 ওভার বোলিং করানো হয়েছে, উনি 30 রান দিয়েছেন। হয়তো এমন হয়েছে যে চট্টগ্রাম রয়্যালস সাথে ভেবেই নিয়েছে ম্যাচটা তারা জিততে পারবে না। আর আরেকটি ইস্যু হয়তো হতে পারে যে যেহেতু আজকে একটু মাটি কন্ডিশন ছিল, ফাস্ট বোলারদেরকে লম্বা সময় বোলিং করিয়ে ইনজুরির কোনো শঙ্কা তারা করছিলেন কিনা আমি জানি না, কারণ আমার মাথায় আসছে না যে মাত্র 2 ওভার বল কেন করানো হলো। এই দুটো ফ্যাক্টই হতে পারে। এক হচ্ছে ইট ওয়াজ টেকেন ফর গ্রান্টেড, আগে থেকে চট্টগ্রাম রয়্যালস ধরে নিয়েছিল যে ম্যাচে ফেরার আমাদের কোনো উপায় নেই, কারণ মুগ্ধ তো স্ট্রাইক বোলার। হ্যাঁ, স্ট্রাইক বোলার, বাট হয়তো তাকে পরের ম্যাচের জন্য যেন কোনো ইনজুরি না হয় আজকে, এই জন্য হয়তো বাড়তি 2টো ওভার বোলিং করানো হয়নি। এর বাইরে তো আসলে আর কোনো রিজন আমার কাছে আসছে না। সো ওভারঅল যদি আমি প্রত্যেকটা এপিসোডে একটা জিনিস বারবার আপনার কাছে আজ করার চেষ্টা করি যে লোকাল প্লেয়ারদের কথা, কারণ আমরা কিন্তু শুরু থেকে বিপিএল এর প্রি ম্যাচ অ্যানালাইসিস বলেন, টিম অ্যানালাইসিসের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা একটা জিনিসকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি যে বিপিএলটা কেন। বিপিএলটা হচ্ছে যে বাংলাদেশের লোকাল প্লেয়াররা এই সার্কিটে ভালো পারফর্ম করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাদেরকে সুযোগ দেয়া। তো আমার কাছে আজকেও আমি সেম জিনিসটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। আজকের ম্যাচে আমরা যদি বলি মাহমুদুল হাসান জয়, তারপর শেখ মেহেদী হাসান এজ এ ক্যাপ্টেন, নাহিদ রানা কিংবা আদার্স যারা আছেন, মানে আমরা যদি বলি মুস্তাফিজুর রহমান, আল ইসলাম, প্রত্যেকের পারফরমেন্সের ক্ষেত্রে আপনার কাছে কোন জায়গাগুলো মনে হয়েছে যে না তারা বেটার পারফর্ম করছে এবং তাদের কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট করা যায়? লিটন কুমার দাসের পারফরমেন্সটা আজকে আমার খুবই ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে। লাইক এস ধরেন দাভিদ মালানের সাথে লিটন কুমার দাসকে দেখতেও ভালো লেগেছে, যখন তারা দুজন একসাথে ব্যাটিং করেছে ব্যাটিং পার্টনারশিপটাও খুব এনজয় করার মতো ছিল। দেখেন ওই মানে সৎসঙ্গে স্বর্গবাস, আমরা একটা কথা বলি, দেখ দাভিদ মালানের সাথে লিটন কুমার দাস যখন ব্যাট করছেন, লিটন কুমার দাসকে কিন্তু আজকে খুব অন্যরকম একজন ব্যাটার মনে হয়েছে। জি, সেটা কিন্তু আমরা যখন তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমনের সাথে খেলাই, লিটনকে কিন্তু ওইভাবে আমাদের চোখে পড়ে না। তো আমি প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম রংপুর চট্টগ্রামে যে লিটন কুমার দাস রংপুর রাইডার্সের ব্যাটিং এর ক্ষেত্রে কি ফ্যাক্টর হতে যাচ্ছেন পুরো সিজন জুড়ে, এবং এই ওপেনিং পার্টনারশিপটা আমার মনে হয় প্রত্যেকটা দলকেই খুব ভোগাবে, কজ তারা শুধু দ্রুত গতিতে রান যে তুলতে পারেন তা না, দিস টু আর প্রপার টেস্ট ব্যাটার্স অলসো। সো যে কোনো চ্যালেঞ্জিং কন্ডিশনেও এই দুজনের উইকেটটা নেওয়া খুব চ্যালেঞ্জিং হবে। তো আমার মনে হয় লিটন কুমার দাস এবং দাভিদ মালান রংপুর রাইডার্সকে এবার শিরোপা যদি তারা জিততে পারে এক্ষেত্রে অনেক বড় অবদান রাখবেন।
আমরা একবারই শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, দুই দলের আগামী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আমি যদি বলি যে 17.5 ওভারে কিন্তু 107 রান করে, যদি বলি রংপুর, তারা আসলে তাদের টার্গেট ছোট বলে তারা খুব কিন্তু আস্তে ধীরেই রানটাকে চেস করার ট্রাই করেছে। তারপরে যদি জানতে চাই চট্টগ্রাম এবং রংপুরের এই দুই দলের ক্ষেত্রে আপনার সাজেশন কি হতে পারে? তাহিদ হৃদয়ের জন্য ওয়েক আপ কল আজকের ম্যাচটা ছিল। তার যেই উইক জোনটা ফাস্ট বোলিং এ অ্যারাউন্ড 5 to 6 স্ট্যাম্প রাইজিং ডেলিভারি, ওটা কিন্তু উনি আজকে কাট করতে গিয়ে ধরা খেয়েছেন। তো তাহিদ হৃদয়কে এই জায়গায় কাজ করতে হবে, কারণ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পারভেজ হোসেন ইমন এবং সাব্বির রহমান। জানি না টিম ম্যানেজমেন্ট কিভাবে ভাবছে, বাট যদি প্রপার ওয়েতে চিন্তা করা হয় তাহলে তাহিদ হৃদয়ের জন্য এই দুইজন আসলে চ্যালেঞ্জ হিসাবে এবার পুরোটা বিপিএল এ থাকবে। এবং রংপুর রাইডার্স ইজ আ কোয়ালিটি সাইড, আপনাকে সুযোগ পেলে এটা কাজে লাগাতে হবে, লুফে নিতে হবে। যদি এরকম প্রথম 3-4টা ম্যাচ আপনি সুযোগ কাজে লাগাতে না পারেন, হু নোস পুরো টুর্নামেন্ট হয়তো আপনাকে সাইড লাইনেও বসে থাকতে হতে পারে। কারণ রংপুর রাইডার্সের যে টিমটা, এখানে কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই এবং প্রত্যেকটা প্লেয়ারের এগেইনস্টে ব্যাকআপ প্লেয়ার রয়েছে। তো তাহিদ হৃদয়ের জন্য আমার মনে হয় একটু সতর্ক হওয়ার সময় এসেছে। চট্টগ্রাম রয়্যালসের ক্ষেত্রে যদি আমরা আসি, শেখ মেহেদী তাদের পুরোটা সিজনে একজন কি পারফর্মার হতে যাচ্ছেন, আজকে হয়তো ভাবে পারফর্ম করতে পারেননি, সামনের দিনগুলোতে আসবে। কিন্তু আমি একটা জায়গা আশা করছিলাম যে আবু হায়দার রনি লাস্ট কিছু সময় তো ওনার আসলে ব্যাটিং এর আমরা প্রশংসা করছিলাম, আজকে কিন্তু একটা সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। হয়তোবা খুব বড় স্কোর না হতো, কিন্তু চট্টগ্রাম রয়্যালসকে একটা সম্মানজনক স্কোরের দিকে যদি উনি নিয়ে যেতে পারতেন, টেইল এন্ডে যে ব্যাটাররা ছিলেন তাদেরকে গাইড করে যদি অ্যারাউন্ড 130 to 140 এরকম একটা স্কোর যদি উনি দাঁড় করাতে পারতেন, তাহলে কিন্তু ওনার নিজের ক্ষেত্রেও কিছুটা ফায়দা হতো। যেমন নোয়াখালীর বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, সেখানে কিন্তু আবু হায়দার রনির স্পেলটার জন্যই কিন্তু চট্টগ্রাম রয়্যালস ম্যাচে ফেরত আসে। পরাজয়ের ব্যবধান হয়তো 65 রান মনে হচ্ছে, বাট ওই মুহূর্তে যদি মাস সাদাকাতকে আবু হায়দার রনি তার বুদ্ধিদীপ্ত বোলিং এর মাধ্যমে আউট না করতেন, তাহলে ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতে পারতো। সো আজকে তার ব্যাট হাতে সুযোগ ছিল, কাজে লাগাতে পারেননি। তবে বোথ সাইডটাকে শো করা কি, হ্যাঁ, তবে চট্টগ্রাম রয়্যালসের যে স্কোয়াড, তাতে আবু হায়দার রনির সামনে আমি আশা করছি সামনে আবারও সুযোগ আসবে এবং আই বিলিভ যে উনি সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের ম্যাচ অ্যানালাইসিস এবং আগামী ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।